শেষ যে আইপিএল এর নিলাম হয়েছিল সেই সময় এই শশাঙ্ক সিং নামটা খুবই চর্চায় ছিল। মনে আছে কেন? এই শশাঙ্ক সিং হলেন সেই প্লেয়ার যাকে পাঞ্জাব কিংস কেনার পর বলেছিল আমাদের এই শশাঙ্ক সিংকে চাই না, আমরা অন্য একজন শশাঙ্ককে চাই, এবং দুজনের নামের মধ্যে আমরা গুলিয়ে ফেলেছিলাম, সুতরাং এই শশাঙ্ক সিংকে আমরা চাই না। এই হলেন সেই শশাঙ্ক সিং যিনি পাঞ্জাব কিংসের একজন অপ্রয়োজনীয় প্লেয়ার ছিলেন, এবং সেই শশাঙ্কই আজ পাঞ্জাব কিংসকে একটা প্রায় হেরে যাওয়া ম্যাচে জিতিয়ে ফিরলেন। সেদিন প্রীতি জিন্টা সহ পাঞ্জাব কিংসের টেবিলে যারা যারা বসেছিলেন তারা কিছুটা বিরক্তই হয়েছিলেন, কিছুটা হতাশই হয়েছিলেন যে যাকে আমরা চাই তাকে পেলাম না, যাকে চাই না তাকে জোর করে দলে নিতে হলো। এবং সেই প্রীতি জিন্টাই আজ পাঞ্জাবের জয়ের পর খুশিতে একেবারে লাফাচ্ছেন। এই হলো জীবন, যাকে আমরা চাই না, যাকে আমাদের দরকার নেই, সেই আমাদের জীবনে অবদান রাখে। আজ শশাঙ্ক প্রমাণ করে দিলেন, যতই তিনি সেই সময় অপ্রয়োজনীয় ছিলেন, যতই অকশনের একটা ইভেন্টে সবার সামনে শুনতে হয়েছিল যে এই প্লেয়ারটাকে আমাদের চাই না, সেই শশাঙ্কই আজ পাঞ্জাবকে জিতিয়ে ফিরলেন। একজন শশাঙ্ক আর একজন আশুতোষ শর্মা, দুজন 20 লাখ টাকার ক্রিকেটার আজ পাঞ্জাব কিংসকে গুজরাটের বিপক্ষে ম্যাচ জিতিয়ে ফিরলেন। দেখুন, এই যে পাঞ্জাব কিংস আজ ম্যাচটা জিতলো, পাঞ্জাব কিংসের গোটা ম্যাচে সারাক্ষণ তারা একদম থমথমে মুখে বসেছিল। ইভেন হাফ সেঞ্চুরি করার পরও কেউ শশাঙ্ক সিংকে একটু অভিনন্দনও জানাননি, শশাঙ্কও সেলিব্রেশন করেনি। হাফ সেঞ্চুরি করার পর যে একটু ব্যাট তুলবো সেসব কিচ্ছু করেনি, কারণ ম্যাচটা জেতা বাকি ছিল, শশাঙ্কের ম্যাচ জেতানো বাকি ছিল। একজন আনক্যাপ ক্রিকেটার হয়েও মাত্র 20 লাখ টাকা পেয়েও যে তিনি ম্যাচ জেতাতে পারেন সেটা প্রমাণ করার দরকার ছিল। এবং এই যে শশাঙ্ক ম্যাচটা জেতালেন না, বিশ্বাস করুন আমি দারুণ খুশি। মানে এমন কিছু নয় যে শশাঙ্ক খুব বড় প্লেয়ার, তার প্রচুর ফ্যান বেস রয়েছে বা সে আমার পছন্দের না, কিন্তু এই যে ছোট্টখাটো জিনিসগুলো, যাকে দলটা কিনতেই চায়নি সেই ম্যাচ জিতিয়ে ফিরলো। জানেন আপনারা আইপিএল নিলামে ঠিক কি হয়েছিল? যখন শশাঙ্ক সিং এর জন্য বিডিং করা হয়েছিল তখন পাঞ্জাব প্রথম এটা তুলেছিল, এবং তারপরে যখন সোল্ড হয়ে গেছিল তখন অকশনার তিনি বলেছিলেন যে সোল্ড, এবং তখন পাঞ্জাব বলে যে না আমরা এই প্লেয়ারটাকে চাই না, আমরা কনফিউজড হয়ে গেছি, অন্য একজন শশাঙ্ক যে বাংলার প্লেয়ার তাকে আমরা চাই। অকশনার বললেন যে না হবে না, এই শশাঙ্ককে নিতে হবে, কারণ একবার তিনি সোল্ড হয়ে গেছেন, আর কিছু হবে না। একটা ঝামেলা তৈরি হয়েছিল, প্রচুর লেখালেখি হয়েছিল ফেসবুকে যে একজন প্লেয়ারকে ঠিক আছে ভুল হয়ে যেতেই পারে, তারপরে সবার সামনে তুমি বলবে যে সেই প্লেয়ারটাকে আমরা চাই না, সেই প্লেয়ারটার কি হবে? পরের দিকে গিয়ে পাঞ্জাব কিংস তারা ক্ল্যারিফাই করেছে ব্যাপারটা, মানে বলা যেতে পারে ওই কি বলবো, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছে যে না আমরা এই প্লেয়ারটাকেই চেয়েছিলাম, আমরা সত্যি কনফিউজ হয়ে গেছিলাম। কিন্তু তুমি অকশনের ইভেন্টে যখন এই জিনিসটা বলে দিয়েছো তখন আসলেই সেটা খুবই খারাপ ব্যাপার। এবং একজন প্লেয়ার যিনি সদ্য আইপিএল একটা দল পেয়েছেন তিনি এই জিনিসটা শুনছেন, খারাপ। যাই হোক, সেখান থেকে বেশি দিন হয়নি, ডিসেম্বরের ঘটনা, আজ এপ্রিল, 4 মাসও হয়নি, 3 মাস কেটেছে, এবং সেই শশাঙ্কই আজকে ম্যাচটা জিতিয়ে ফিরতে। আইপিএল ইতিহাসের ওয়ান অফ দ্য ফাইনেস্ট রান চেস নিঃসন্দেহে বলা যায়, যেখানে সবাই ব্যর্থ সেখানে দুজন আনক্যাপ ক্রিকেটার মিলে ম্যাচটা জিতিয়ে ফিরলেন, প্রথমে শশাঙ্ক এবং দ্বিতীয় আশুতোষ শর্মা। শশাঙ্ক সম্পর্কে তো বললাম, এই শশাঙ্ক সিংই যখন হায়দ্রাবাদের হয়ে খেলতেন লকি ফার্গুসনকে 3টে 6 মেরেছিলেন, আমি সেই সময় ভিডিও বানিয়েছিলাম, আমার এখনো মনে আছে। শশাঙ্কের কথা তো আপনারা আরো জানবেন ভবিষ্যতে, কারণ নিয়মিত তিনি খেলবেন। বাট আশুতোষ শর্মা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যিনি ম্যাচটা জিতে ফিরলেন তার সম্পর্কে ছোট্ট কয়েকটা তথ্য দিই, ঠিক আছে? অনেকেই প্রথমবারের জন্য আশুতোষ শর্মার নাম শুনছেন, কিন্তু একজন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে যে ইনিংসটা খেললেন 17 বলে 31, ম্যাচটা প্রায় জয়ের কাছাকাছি তিনি পৌঁছে দিয়েছিলেন, সেখান থেকে ম্যাচ জয় খুব একটা কঠিন ছিল না। তবে আশুতোষ শর্মা সম্পর্কে কয়েকটা ইনফরমেশন যদি আপনারা জানেন তাহলে হয়তো আপনারা আরো ইন্টারেস্টেড হয়ে পড়বেন এই ক্রিকেটারটা সম্পর্কে। ভারতের না, কোন ভারতীয় ক্রিকেটার দ্রুততম হাফ সেঞ্চুরি করেছেন, এই প্রশ্নটা যদি করা হয় কি উত্তর হবে? অনেকেই বলবেন যুবরাজ সিং, তাই তো? যদি আমি বলি কোন ভারতীয় ক্রিকেটার দ্রুততম হাফ সেঞ্চুরি করেছেন, যুবরাজ সিং, 12 বলে হাফ সেঞ্চুরি, সে টি20 বিশ্বকাপের মঞ্চে। এই যুবরাজ সিং এর রেকর্ড কয়েক মাস আগেই ভেঙে দিয়েছেন আশুতোষ শর্মা। 11 বলে হাফ সেঞ্চুরি করে তিনি হলেন দ্রুততম ভারতীয় ক্রিকেটার যিনি টি20 ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরি করেছেন, 11 বলে 50। এবং যে কারণেই তিনি এই মুহূর্তে একটা দল পেয়েছেন এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তাকে নামানো হয়েছে। সুতরাং এই আশুতোষ শর্মা যিনি জানেন কিভাবে কি খেলতে হয়, কিভাবে 6 মারতে হয়, যিনি ডোমেস্টিকে করে দেখিয়েছেন, তিনি কিন্তু আইপিএল এর মঞ্চে এসে করলেন। সুতরাং এই যে কথাগুলো বলা হয় না যে আইপিএল এর মঞ্চে প্লেয়ার যারা আসে তারা এত ভালো পারফর্ম কি করে করে,
অনেকেই বলেন এই প্রশ্নগুলো যে যারা আইপিএল আসেন তারা এত ভালো কি করে খেলেন। মানে আমি এই জিনিসটা দেখেছি, বাইরের দেশে এই নিয়ে প্রচুর চর্চা হয় যে আইপিএল এর মঞ্চে এত তৈরি প্লেয়ার গুলো কি করে আসে। অনেক অনেক জিনিস রয়েছে পিছনে, আন্ডার 19 লেভেল বলুন, ডোমেস্টিক ক্রিকেট বলুন, একাডেমি বলুন, সবকিছু রয়েছে। কিন্তু এই আশুতোষের কাহিনী হলো তিনি ডোমেস্টিকে 11 বলে হাফ সেঞ্চুরি করেছেন এবং সেই কারণেই তাকে দলে নেওয়া হয়েছে। সেই আশুতোষ শর্মাই আজ দারুণ খেলেছেন, দারুণ। 17 বলে 31, 3টে 4 এবং 1টা 6, 182 স্ট্রাইক রেট এবং যে জায়গা থেকে তিনি ম্যাচটা জেতালেন, দারুণ দারুণ। পাঞ্জাব কিংস তারা একটা সময় 4টে উইকেট হারিয়েছিল 70 রানের মাথায়, 111 রানে 5টা। সিকান্দার রাজা আউট, জনি বেয়ারস্টো আউট, স্যাম কারেন আউট, শিখর ধাওয়ান আউট এবং যে জায়গা থেকে ম্যাচটা জেতা ইম্পসিবল ছিল তাদের জন্য, সেখানে জাস্ট দুজন 20 লাখ টাকার আনক্যাপড প্লেয়ার মিলে ম্যাচটা জিতিয়ে ফেললেন। এইগুলোই হলো আইপিএল এর সৌন্দর্য। আইপিএল কে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে একেবারে কি বলে গালাগালি করি পাতি ভাষা। ভারতীয় দল যখনই খারাপ প্রদর্শন করে তখনই আমরা বলি যে আইপিএলই তাই, আসলেই আইপিএল তাই। কিন্তু এই যে পারফরমার যারা উঠে আসছেন আইপিএল এর মঞ্চ থেকে, এই যে প্লেয়ারদের আমরা দেখতে পাচ্ছি যারা অবশ্যই ভবিষ্যতে ভারতীয় দলের হয়ে খেলার ক্ষমতা রাখেন, এই জিনিসগুলো কিন্তু ইন্সপায়ারিং। আজ আমি বা আপনি সাধারণ দর্শক যারা, তারা হয়তো দলের জয় বা হার দেখে খুশি হব বা রাগ হবে বা দুঃখ হবে, কিন্তু যারা ক্রিকেটকে নিজের পেশা হিসেবে বেছে নিতে চান, ভবিষ্যতে এগিয়ে যেতে চান, আর লাইফে যাদের মোটিভেশন দরকার, কিছু ইন্সপায়ারিং স্টোরি দরকার, এই জিনিসগুলো কিন্তু তাদের মোটিভেট করবে। গুজরাট টাইটান্সের ক্ষেত্রে একটা কথা প্রযোজ্য আছে যে গুজরাট টাইটান্স কোথাও না কোথাও গিয়ে হঠাৎ করে ম্যাচ জিতে যায়। আজকেও একটা কোথা থেকে গিয়ে তারা ম্যাচটা যেন জিতে যাচ্ছিল, খুব সহজ ছিল তাদের কাছে। এবং আজকে হয়তো আশিস নেহরাকে সেভাবে বেশি বাউন্ডারি লাইনে তারা দেখা যায়নি, সুতরাং অনেকেই বলতে পারেন আশিস নেহরা আজকে ইনপুট দেননি, সেরকম কিছু নয়। বাট গুজরাটই আজকের ম্যাচে জিততো, বিশ্বাস করুন। এই দুজন মিলে, শশাঙ্ক এবং আশুতোষ মিলে জাস্ট ম্যাচটা ছিনিয়ে নিয়ে গেছে। দুজন আনক্যাপড ক্রিকেটার, দুজন তরুণ ক্রিকেটার। এবং জিতেশও তো ওই জায়গাতে দুটো ছক্কা মারলেন। জিতেশেরই বা কত বয়স বলছি, মানে কত অভিজ্ঞতা আছে, আন্তর্জাতিকে 9টা না 10টা ম্যাচ খেলেছেন, সেই জায়গাতে জিতেশও মোটামুটি ভালো খেলেছেন, আরো এক্সপেক্টেড ছিল, কারণ তিনি সামনে ভারতের টি-20 বিশ্বকাপে স্কোয়াডে থাকার দাবিদার। কিন্তু শশাঙ্ক এবং আশুতোষ, তারপরে যিনি শেষে অপরাজিত থাকলেন হরপ্রীত ব্রার, তিনিও আনক্যাপ। মানে পাঞ্জাব কিংস তারা এই যে এত বছর ধরে ট্রফি জিতছে না, দেখুন পাঞ্জাব, দিল্লি, রাজস্থান, আরসিবি, এই 3টে দলই কিন্তু এত বছর ধরে খেলার পরও ট্রফিলেস, কিন্তু ট্রোলটা আরসিবি কে নিয়েই হয়, কারণ আরসিবির একটা বিশাল সংখ্যক ফ্যান বেস। আজ যদি এই পাঞ্জাবের জায়গায় আরসিবি থাকতো না, আরসিবির এই প্রদর্শনী একেবারে সোশ্যাল মিডিয়াটায় ঝড় বয়ে যেত। পাঞ্জাব কিংসের ক্ষেত্রে একটু কমই হবে, কারণ সেরকম ফ্যান বেস নেই। পাঞ্জাবি সমর্থক প্রচুর রয়েছে, কিন্তু সেরকম মানে অল ইন্ডিয়া জুড়ে ফ্যান বেস নেই। কিন্তু তার মাঝেও যে এরকম পারফরমেন্স তারা করছে, ট্রফি জিততে না পারা সত্ত্বেও পাঞ্জাব কিংসও খেলছে। আরসিবির ক্ষেত্রে একটা জিনিস বলা হয় যে আরসিবিতে একটা কোহলি আছে, আরসিবির একটা ফ্যান বেস রয়েছে, যে কারণে ট্রফি না জিতলেও তারা এত বছর ধরে খেলছে বা সাপোর্ট পাচ্ছে। পাঞ্জাবের ক্ষেত্রে তাহলে আপনি কি বলবেন? যে সমস্ত পাঞ্জাবিরা এত বছর ধরে ট্রফিলেস থাকার পরও সাপোর্ট করছে, পাঞ্জাবে কে আছেন? এই শিখর ধাওয়ান, তিনি 2-3 বছর ধরে রয়েছেন, তার আগে তো তিনি ছিলেন না। পাঞ্জাব কিংস কখনো পেয়েছে যুবরাজ সিংকে, তাও যুবরাজ যখন ছিলেন ঠিক আছে, যুবরাজ পাঞ্জাবে। পরের দিকে গিয়ে বীরেন্দ্র সেহবাগকে পেয়েছে, বা সেরকম এমন কেউই আসেননি যে যার জন্য এই টিমটাকে সাপোর্ট করতে হবে, কিন্তু তাও তাদের অডিয়েন্স রয়েছে। তার কারণ এই যে এই দলগুলোর এরকম কিছু ম্যাচ, এরকম কিছু জয়, দলের প্রতি এই ভালোবাসাগুলো থাকে, বিশ্বাস করুন এগুলো থাকে। আজ এই আরসিবি বা মুম্বাই ইন্ডিয়ান্স বা চেন্নাইতে রোহিত কোহলি বা ধোনির মতন বড় বড় মানের প্লেয়াররা রয়েছে, যে কারণে মনে হচ্ছে যে না এরাই আসল। কিন্তু যদি আজ চেন্নাইতে কোনো ধোনি না থাকতেন, যদি আরসিবিতে কোনো কোহলি না থাকতেন, সমর্থক ঠিকই থেকে যেতেন। কারণ নিজের দলকে এটা ভালোবাসা, ওটা একটা আলাদাই ব্যাপার, এটা আলাদা করে কিছু বলার নেই। এই যে কলকাতা নাইট রাইডার্স, কলকাতাকে অনেকেই সাপোর্ট করে না, রাইট? কলকাতা নাইট রাইডার্সকে অনেক এই বাঙালি বলুন বা কলকাতার বাসিন্দা সাপোর্ট করে না, সেই নিয়ে প্রচুর ঝগড়া। সবাই বলে যে দেখো কলকাতায়, চেন্নাইয়ে কাউকে পাবে যে চেন্নাইতে থাকার পরও অন্য দলকে সাপোর্ট করছে? হ্যাঁ, পাবে না। কিন্তু কলকাতাতে এরকম প্রচুর ভোট, এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়। কিন্তু আপনারা যদি একটু ভালো করে দেখেন যে মানে কলকাতার যে সমস্ত মানুষ কলকাতা বাদ দিয়ে অন্য কোনো দলকে সাপোর্ট করে, নয় চেন্নাই, নয় মুম্বাই, নয় আরসিবি, আপনি কজন এরকম পাবেন যে কলকাতা বাসিন্দা বা যে বাঙালি কিন্তু সাপোর্ট করছে রাজস্থান রয়্যালসকে? কজন পাবেন যে বাঙালি কিন্তু সাপোর্ট করছে দিল্লি ক্যাপিটালসকে বা কিংস ইলেভেন পাঞ্জাব কিংসকে? পাবেন না। সুতরাং ওই ব্র্যান্ডের জন্য একটা রয়েছে, কিন্তু তাও নিজের দলকে বা নিজের
রাজ্যের বা শহরের দলকে সাপোর্ট করা সেটা একটা আলাদা ব্যাপার, এবং যদি এরকম কিছু ম্যাচ থাকে না তাহলে আসলেই ভালো লাগে। আজকেও দেখলাম যে পাঞ্জাবের অনেক সাপোর্টার এসেছিলেন আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, এবং এই জয়গুলো আসলেই ভালো, মানে মন ভালো করে দেওয়া জয় যাকে বলে। ম্যাচ সম্পর্কে যদি সংক্ষেপে কয়েকটা কথা বলি, শুভমান গিল দিয়ে শুরু করতে হয়। আজকের ম্যাচে গিলের ব্যাটিং দেখে আমি যতটা ইমপ্রেস, তার চেয়েও বেশি ইমপ্রেসড আমি গিলের ক্যাপ্টেন্সি দেখে। অনেকে বলবেন যে ম্যাচ তো হেরে গেল, লাস্ট ওভারে যাকে বোলিং দেওয়া হয়েছে দর্শন নালকান্ডে, তার থেকে বেটার অপশন ছিল হয়তো গুজরাটের কাছে, কারণ শেষ দিকে গিয়ে 3 ওভার করেছিলেন উমেশ যাদব, তার জায়গায় দর্শন নালকান্ডেকে দেওয়া হয়েছে। শেষে যখন ম্যাচ শেষ হওয়ার পর প্রেজেন্টার জিজ্ঞাসা করলেন যে লাস্ট ওভারে কেন দর্শন নালকান্ডেকে দেওয়া হয়েছে, গিল বলেও দিলেন যে আগের ম্যাচে ভালো প্রদর্শন করেছিলেন এবং ওই জায়গাতে কিছু করার ছিল না, লাস্ট ওভারে যত রান ডিফেন্ড করার জন্য ছিল কিছু করার ছিল না, কারণ গুজরাট টাইটান্স একাধিক ক্যাচ মিস করেছে, ক্যাচের পর ক্যাচ মিস করেছে, সহজ ক্যাচ মিস করেছে, হাফ চান্স গুলো মিস করেছে, কিছুই তারা ঠিকঠাক কনভার্ট করতে পারেনি। সুতরাং এখানে আমি ক্যাপ্টেনকে দোষ দিতে পারি না, কোনোভাবে গিলকে দোষ দেওয়া যায় না, বরং ম্যাচের মধ্যে গিলের যে ইনভলভমেন্ট, একজন ক্যাপ্টেন হিসেবে গিলের কত বয়স, এই মুহূর্তে আইপিএল এর সবচেয়ে ইয়ং ক্যাপ্টেন শুভমান গিল, একজন 24 বছর বয়সী ক্রিকেটার যখন আইপিএল এর মঞ্চে ক্যাপ্টেন হিসেবে এরকম প্রদর্শন করছেন, এরকম ক্যাপ্টেন্সি করছেন এবং সারাক্ষণ ইনভলভ থাকছেন। আশিস নেহরাকে অনেক ক্ষেত্রে কৃতিত্ব দেওয়া হয় যে আশিস নেহরা পুরো একদম টিমটাকে কন্ট্রোল করেন, কিন্তু আশিস নেহরা মাঠের বাইরে থেকে, বাউন্ডারি লাইনের ধারে থেকে জাস্ট ইনপুট গুলো দেন, সেগুলোর এক্সিকিউশন করা গিল খুব ভালোভাবে করেন, বিশ্বাস করুন দারুণ। গিলের ক্যাপ্টেন্সি আমার দারুণ লেগেছে। ক্যাপ্টেন্সির চেয়েও বড় কথা তার ইনভলভমেন্ট, দলের মধ্যে এত সিনিয়র প্লেয়ার রয়েছে, কিন্তু তা সত্ত্বেও গিল যেভাবে পুরো একদম সবাইকে ম্যানেজ করেছেন, যেভাবে বোলারদের সাথে কথা বলেছেন, ফিল্ড সেট করেছেন। এই একটা নতুন আইপিএল অপশন এসছে না জিও সিনেমাতে, হিরো ক্যাম্প, আপনাকে হিরো ক্যাম্প দেখারও দরকার নেই, আপনি এমনি দেখতে পাবেন সারাক্ষণ শুভমান গিল যে তিনি ক্যাপ্টেন হিসেবে ঠিক কি কি করছে, ক্রমাগত ফিল্ড চেঞ্জ করেছেন। বা আমি যদি নর্মাল ক্যাপ্টেন্সির কথা বলি, নূর আহমেদকে যে পাওয়ার প্লেতে আনা হলো, এটা একটা দারুণ সিদ্ধান্ত ছিল। রশিদ খানের আগে নূর আহমেদকে আনা হলো, নূর আহমেদ এলেন, তিনিও রিস্পিনার, প্লাস এক্সট্রা অ্যাডভান্টেজ যদি বলা হয় তাহলে তিনি বাঁহাতি রিস্পিনার, মানে চায়নাম্যান বোলার, এবং চায়নাম্যান বোলারের ক্ষেত্রে বল বা ডানহাতি ব্যাটারদের কাছে একটু অফ স্পিনের মতো পড়ে, মানে চায়নাম্যান এরকম ভাবে যায়, লেগ স্পিনারদের যেটা ডানহাতি ব্যাটারের ক্ষেত্রে বাইরে যায়, চায়নাম্যানের ক্ষেত্রে সেটা ডানহাতি ব্যাটারের ক্ষেত্রে ভিতরে ঢুকে রিস্পিন হিসেবে। সুতরাং এত ভালোভাবে ব্যবহার করলেন নূরকে। মোহিত শর্মাকে তিনি আনলেনই ডেথ বোলার হিসেবে, তাকে রেখে দিলেন, 12 ওভারের পরে তাকে আনলেন। শেষ দিকে গিয়ে মোহিত শর্মা একটু রান খেয়ে গেছেন, 4 ওভারে 38 রান শেষ দিকে রান খেয়েছেন, কিন্তু শুরুতে এসে প্রথম বলে উইকেট তোলা, ডেথে তাকে রেখে দেওয়া, সেই প্রপার প্ল্যানটা মানে খুব ভালো মতন, দারুণ দারুণ, আমার দারুণ লেগেছে শুভমান গিলের ক্যাপ্টেন্সি। হ্যাঁ অবশ্যই আবারও বলছি, আশিস নেহরা থেকে শুরু করে গ্যারি কাস্টের সবারই ইনপুট রয়েছে, কিন্তু সেগুলো এক্সিকিউশন করা, মাঠের মধ্যে সবার সাথে ঠিকঠাক ম্যানেজ করা আমার খুব ভালো লেগেছে। ফিউচার ভারতীয় ক্যাপ্টেন হিসেবে গিলকে ভাবা হবে কিনা বা গিল আদৌ সেই দৌড়ে থাকবেন কিনা আমি জানি না, কিন্তু এই শুভমান গিল বলুন, রাজস্থানের সঞ্জু স্যামসন বলুন, এরা কিন্তু আসলেই ক্যাপ্টেন মেটেরিয়াল হিসেবে কিন্তু ভালো, এইটুকুনি বলা যায়। অন্তত আইপিএল এর দলগুলোকে কন্ট্রোল করা, জাতীয় দলকে কন্ট্রোল করা সম্পূর্ণ আলাদা ব্যাপার, কিন্তু আইপিএল এ সত্যি ভালো খেলেছে, এই মানে ক্যাপ্টেন্সি করেছেন। ঋতুরাজকেও কৃতিত্ব দিতে হয়, কিন্তু এটাও মাথায় রাখতে হবে ঋতুরাজের সামনে একটা ধোনি রয়েছেন, কিন্তু আমি সঞ্জু স্যামসন বলুন বা এই শুভমান গিল, তাদের সামনে কে রয়েছেন, মাঠের মধ্যে থেকে তারা কার থেকে পরামর্শ নিচ্ছে। আশিস নেহরা কিন্তু সারাক্ষণ থাকেন না, বা গিলও সারাক্ষণ বাউন্ডারি লাইনের ধারে থাকেন না যে সারাক্ষণ ধরে শুনে যাবেন যে এই করো সেই করো। গিল ক্যাপ্টেন্সি দারুণ করেছে, আমার ভালো লেগেছে। ব্যাট হাতে সেটা খেললেন, 48 বলে 89 রান। একটা কথা আছে না, কথা না ঠিক, একটা মজার ছলে ট্রোল করা হয় যে শুভমান গিল আহমেদাবাদে এলেই একেবারে জ্বলে ওঠেন, এবং যারা আসলেই ট্রোল করে তারা তো আহমেদাবাদ বুলি, আহমেদাবাদ প্রিন্স, অনেক কিছু বলে থাকে। কিন্তু এই যখন এই কথাগুলো বলা হয়, শুভমান গিল যতটা সিরিয়াসলি ব্যাপারটা নেন, 48 বলে 89 যেভাবে আজকে ব্যাটিং করেছেন সেরা। আমি গিলের এই চাপ নেওয়ার ক্ষমতা দেখে সত্যি অবাক হচ্ছি। এর চেয়েও কম বয়সে অনেকে ক্যাপ্টেন্সি করেছেন, ঋষভ পান্ত আরো ভালো ছিলেন, হ্যাঁ শ্রেয়াস আয়ার আরো ভালো ছিলেন হয়তো, কিন্তু শুভমান গিল হঠাৎ করেই তার উপর ক্যাপ্টেন্সির দায়িত্ব এসে পড়েছে, যেখানে রাশিদ খানের মতন একজন টি-20 ক্যাপ্টেন রয়েছে, যেখানে ডেভিড মিলার রয়েছে, যেখানে সিনিয়র হিসেবে ঋদ্ধিমান সাহারা রয়েছেন, সেখানেও তিনি যেভাবে ক্যাপ্টেন্সি করেছেন আসলেই ভালো। তার সাথে ব্যাটিং 48 বলে 89, যেখানে ঋদ্ধি আউট হয়ে গেলেন, উইলিয়ামসনও আউট হয়ে গেলেন, সেই জায়গাতে যেভাবে শেষ পর্যন্ত নিয়ে গেলেন, অনেক করে চেয়েছিলেন যে সেঞ্চুরিটা যেন হোক। এবং আরো একটা জিনিস দেখে আমার দারুণ লাগলো, সেটা হলো লাস্টের দিকে তার কাছে সেঞ্চুরির সুযোগ ছিল, লাস্ট ওভারে চাইলে একটা বল ডট খেলে, ঠিক আছে আমি মারি না, আমি মারি, তেওয়াটিয়ার থেকে দেখুন, তেওয়াটি এবং গিলের মধ্যে ব্যাটার হিসেবে কে বেশি ভালো সেটা অবশ্যই গিল, লাস্টের দিকে কে বেশি 4 ছক্কা মারতে পারে সেটা তেওয়াটিয়া হবে। হ্যাঁ, কিন্তু ওই যে যেহেতু তার থেকে বেশি 4 ছক্কা মারা বা বড় শট খেলার ক্ষমতা তেওয়াটিয়া রয়েছে, তিনি স্যাক্রিফাইস করে দিলেন তার সেঞ্চুরিটা। এই জিনিসগুলো ভালো লাগে।
হাজারো ট্রোলের মাঝে বিশ্বকাপের মঞ্চে যতই খারাপ খেলুন না কেন, ফাইনাল বা ভারতের হয়ে একাধিকবার সেরকম প্রত্যাশা থাকা সত্ত্বেও পারফর্ম করতে না পারা অনেক ট্রোল হয়েছে। গিলকে নিয়ে এক বছরে অনেক ট্রোল হয়েছে, কিন্তু এই জায়গাগুলোতে গিলকে প্রশংসা করতেই হয়। অতিরিক্ত প্রশংসা আমি করছি না, সত্যি করছি না। গিল এই মুহূর্তে ভারতের টি-20 বিশ্বকাপের দলে থাকারও দাবিদার নন। ইভেন আমি নিজেও বলবো যে গিলকে দরকার নেই। যশস্বী জয়সওয়াল রোহিত খুব ভালো ওপেনিং জুটি, গিল সম্ভবত টি-20 বিশ্বকাপে থাকবেন না, কিন্তু তার সত্ত্বেও এই জিনিসগুলো ভালো লেগেছে যে না, তিনি জানেন যে তার চেয়ে একজন বেটার হিটার রয়েছে টিমে, যাকে আমি যদি দিই সে আরো বেশি 6 বা 4 মারতে পারবে, এবং সেটাই হলো। টেওয়াটিয়া 8 বলে 23 করে অপরাজিত থাকলেন। গিল তার সেঞ্চুরিটা জাস্ট স্যাক্রিফাইস করলেন। 48 বলে 89, আর 3-4টে বল স্ট্রাইক পেলে অবশ্যই সেঞ্চুরি হতো। ওয়েল প্লেড। গিল কাগিসো রাবাটাকে যেভাবে স্ট্রেটে ছক্কাটা মারলেন, একেবারে দৃষ্টিনন্দন শট যেভাবে মারলেন, যেভাবে মানে একদম স্মুথ, কিছু কিছু শট দেখে স্মুথ মনে হয়, সেরকম স্মুথ শট ছিল, দারুণ। অনেকদিন পর গিলের এরকম পারফরমেন্স দেখলাম। গতবারের অরেঞ্জ কাপ উইনার, এবারও ভালো খেলছেন গিল, ভালো খেলেছেন, দারুণ খেলেছেন। উইলিয়ামসন বহুদিন পর খেললেন 22 বলে 26। আচ্ছা, উইলিয়ামসনের প্রসঙ্গ যখন এলোই, আমি আরো কয়েকটা একটু আইপিএল থেকে একটু বেরিয়ে কয়েকটা পয়েন্ট উল্লেখ করতে চাই। আজ থেকে 1-2 মাস আগে যখন SA-20 আয়োজিত হয়েছিল, মনে আছে, সাউথ আফ্রিকা যে টি-20 লিগ, সেখানে সমস্ত বড় বড় প্লেয়াররা খেলেছিলেন। বড় বড় প্লেয়ার মানে সাউথ আফ্রিকার যত ইন্টারন্যাশনাল প্লেয়ার রয়েছে যারা টি-20 প্লেয়ার, প্রত্যেকেই খেলেছিলেন। এবং সেই সময় সাউথ আফ্রিকার একটা টেস্ট সিরিজ ছিল যেখানে তারা একদম বি টিমকে পাঠিয়েছিল। এতটাই বি টিম বা এতই প্লেয়ারের অভাব ছিল যে তারা একজন নতুন প্লেয়ারকে ডেবিউ করালো এবং ক্যাপ্টেন হিসেবে ডেবিউ করালো, মনে আছে আপনাদের। এবং বর্তমানে নিউজিল্যান্ডও অনেকটা একই পথে চলছে। নিউজিল্যান্ড সামনে একটা টি-20 সিরিজ খেলবে পাকিস্তানের সঙ্গে, যে টিমের ক্যাপ্টেন বানানো হয়েছে ব্রেসওয়েলকে, মাইকেল ব্রেসওয়েলকে ক্যাপ্টেন বানানো হয়েছে। কারণ নিউজিল্যান্ডের একাধিক প্লেয়ার, মিচেল স্যান্টনার বলুন, কেন উইলিয়ামসন বলুন, রাচিন রবীন্দ্র বলুন, তারপর ড্যারেল মিচেল, প্রচুর প্লেয়ার যারা অ্যাকচুয়ালি আইপিএল খেলছে, তারা আইপিএলেই থাকবে। এই জায়গাতে কয়েকটা প্রশ্ন উঠছে, তাহলে জাতীয় দল নাকি আইপিএল? মানে এটা যদি ভারতীয় প্লেয়ার হতো বা ভারতের কিছু ব্যাপার হতো তাহলে ঠিক আছে, মানা যেত যে আইপিএল ইম্পর্টেন্ট। কিন্তু অন্য দেশের লিগ এবং অন্য দেশের প্লেয়াররা এসে আইপিএল কে প্রায়োরিটি দিচ্ছে এবং জাতীয় দলকে প্রায়োরিটি দিচ্ছে না, তাহলে কি সেটা ঠিক? অনেক পাকিস্তানি সমর্থক দেখলাম রেগে মেগে বলছেন যে এই কারণেই এরা কোনো টুর্নামেন্ট জিততে পারে না, এই কারণেই এরা এত বছর ধরে ফাইনালে উঠেও হারছে। অনেকে দেখলাম বলছে যে স্বাভাবিক, পাকিস্তানের সাপোর্টাররা তো রেগে যাবেনি যে আইপিএল এর জন্য, মানে নিজেদের রাইভাল দেশ যারা, তাদের একটা লিগের জন্য জাতীয় দলের হয়ে নিউজিল্যান্ডের প্লেয়াররা ম্যাচ খেলতে আসছেন, রেগে যাওয়াই স্বাভাবিক। তাহলে এখানে প্রশ্নটা এটাই যে কি উচিত, এই জায়গাতে কি উচিত ছিল? মুস্তাফিজুর রহমান বাংলাদেশে, তিনি চেন্নাই হয়ে খেলছেন, তিনিও মেবি 2-3টে ম্যাচ না 2-3টে না, অনেকগুলি ম্যাচই এপ্রিলের শেষ পর্যন্ত তিনি থাকবেন, মানে গোটা মেটা মিস করবেন। মেতে চেন্নাইয়ের কতগুলো ম্যাচ আছে আমি জানি না, আছে 3-4টে ম্যাচ তো অবশ্যই আছে, মিস করবেন সেগুলো। সুতরাং এই জায়গাতে প্রশ্ন এটাই যে আইপিএল গুরুত্বপূর্ণ নাকি জাতীয়? দেখুন এই জায়গাতে ওরকম ভাবে নির্দিষ্ট করে, দেখুন আমি ভারতীয়, তাই আমি আইপিএল কে অবশ্যই বলতে পারি যে না, আইপিএল গুরুত্বপূর্ণ, এই মুহূর্তে দাঁড়িয়ে আইপিএল খেললে আরো ভালো হবে। কিন্তু আমি যদি সিচুয়েশন অনুযায়ী বলি, যদি ভারতের মাঠে টি-20 বিশ্বকাপ আয়োজিত হতো, বা যদি এমন কিছু ব্যাপার থাকতো যে নিউজিল্যান্ডের প্লেয়ার বা মানে নিউজিল্যান্ড যাদের সাথে খেলছে তারা খুবই উইক অপোনেন্ট, যদি আজকে নিউজিল্যান্ডের সাথে আয়ারল্যান্ডের সিরিজ থাকতো, তাহলে আমি বলতাম ঠিক আছে, তুমি পাঠাও না, আয়ারল্যান্ডের সঙ্গে বি টিম পাঠাও। কিন্তু সিরিজটা যেহেতু পাকিস্তানের সঙ্গে এবং সামনে টি-20 বিশ্বকাপ যেটা মোটেও ভারতের মাঠে আয়োজিত হবে না, সেক্ষেত্রে হয়তো প্রায়োরিটি দেওয়া যেতে পারত দেশের জন্য, এবার বাকিটা প্লেয়ারদের উপর। এখানে আমি যেটা বলবো সেটাই তো হবে এমনটা নয়, প্লেয়ারদেরও কিন্তু এত টাকা দেওয়া হয়েছে। ইভেন এই যে ইংল্যান্ডের প্লেয়াররা আইপিএল এর আগে বারবার নাম তুলে নিচ্ছেন পার্সোনাল রিজন দেখিয়ে, সেটাও কিন্তু দলগুলো মানে খুশি নয়। দলগুলো আসলে কমপ্লেন জানানোর প্ল্যান করেছে বা কমপ্লেন হয়তো জানিয়েছে যে প্লেয়ারদের নেওয়া হচ্ছে এবং পার্সোনাল কারণের জন্য নাম তুলে নিচ্ছে। চোট আঘাত পাওয়া আলাদা ব্যাপার, কিন্তু পার্সোনাল কারণে নাম তুলে নিচ্ছ, কি এমন পার্সোনাল কারণ? তাহলে কেন তোমরা অকশনে নামই বা দিচ্ছ বা কেন বা? সুতরাং অনেক কিছু এই জায়গাতে উত্তর হতে পারে। তবে এইটুকুনি তো প্রমাণিত বা এইটুকুনি বলাই যায় যে সেটা SA-20 হোক বা আইপিএল হোক, যেভাবে ফ্রাঞ্চাইজি লিগে জনপ্রিয়তা বাড়ছে, যেখানে জাতীয় দলের ম্যাচ থাকার পরও ফ্রাঞ্চাইজি লিগকে বেছে নিচ্ছেন, ফিউচার কিন্তু ফ্রাঞ্চাইজি লিগ, এটা আপনি অস্বীকার করতে পারবেন না, ইগনোর করতে পারবেনই না। তাও তো এটা ভারত নিউজিল্যান্ড আলাদা ব্যাপার, এটা আমি ছেড়েই দিলাম। সাউথ আফ্রিকা যে জিনিসটা করেছে সেটা রেয়ার ইনসিডেন্ট, নিজেরা একটা লিগ আয়োজিত করেছে এবং নিজেরা সেই সময়তেই জাতীয় দলের ম্যাচ রেখে বি টিম পাঠিয়েছে জাতীয় দলে এবং লিগে, নিজেদের লিগে তারা খেলছে। সুতরাং এটা কিছু ক্ষেত্রে গিয়ে তো এগুলোকে ট্রোল করা হবে, অবশ্যই করা হবে। আজ পরের যে টি-20 বিশ্বকাপ আসছে, সেখানেও যদি নিউজিল্যান্ড ভালো প্রদর্শন না করতে পারে বা চ্যাম্পিয়ন না হতে পারে, তাহলে অবশ্যই আবারও এই জিনিসগুলো নিয়ে কথা হবে যে দেখো
আইপিএল খেলে এসে কি লাভ হলো, বিশ্বকাপের মঞ্চে তো সেই খারাপ। তার থেকে বরং পাকিস্তানের সাথে সিরিজ খেলতে, টিমটা একসাথে সেট হতো, আরো অনেকগুলো ম্যাচ খেলতে পারতে এবং চ্যাম্পিয়ন হতে পারতে। এগুলো নিয়ে ট্রোল হবে, কিছু করার নেই। বাট যাই হোক, উইলিয়ামসন 22 বলে 26 এতদিন সুযোগ পাচ্ছিলেন না, আজকে পেয়েছেন। উইলিয়ামসন দেখুন টি-20 ব্যাটার হিসেবে খারাপ নন, কোনোদিনও খারাপ নন। কয়েকদিন আগে আমি একটা মিম দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে ফ্যাব ফোর এই মুহূর্তে কি করছেন, যেখানে লেখা হয়েছে বিরাট কোহলি অরেঞ্জ ক্যাপ নিয়ে রয়েছেন, কেন উইলিয়ামসন বসে রয়েছেন, তিনি ম্যাচ খেলার সুযোগই পাচ্ছেন না। ওইদিকে জো রুট তিনি তো একদম নিজের দেশে আরাম করছেন, এবং স্মিথ তিনি কমেন্ট্রি বক্সে, মানে কমেন্ট্রি বক্স না, ওই যেখানে কমেন্ট্রি বক্স, কমেন্ট্রি তো তিনি দল খেলছেন। মানে এটা একটা মিম হিসাবে বানানো হয়েছিল যে বিরাট কোহলি হলেন সেই প্লেয়ার যিনি 3 ফরম্যাটই সমানভাবে খেলছেন, 3 ফরম্যাটই সমানভাবে দক্ষ। কিন্তু উইলিয়ামসন খুব একটা খারাপ টি-20 প্লেয়ার নন। উইলিয়ামসনও যখন আইপিএল এর মঞ্চে উইলিয়ামসনের পারফরমেন্স দেখুন, এখন হয়তো সে একটু জং ধরেছে যাকে বলে, একটা সময় তিনিও কিন্তু দুর্দান্ত ছিলেন। টি-20 বিশ্বকাপের ফাইনালেও তার একটা ভালো ইনিংস রয়েছে, সুতরাং উইলিয়ামসন অতটাও খারাপ নন। কিন্তু আমি যদি এই গুজরাটের টিমটার কথা বলি, যেখানে ঋদ্ধিমান সাহা, উইলিয়ামসন, সাই সুদর্শন এমন 3 জন প্লেয়ার রয়েছেন যাদেরকে নর্মালি অ্যাঙ্কারের রোল পালন করতে দেখা যায়। হ্যাঁ, মারতে এরাও পারেন, অবশ্যই মারতে পারেন, সাই সুদর্শন কি মারতে পারেন না, কিন্তু সেরকম প্লেয়ার আবার নন, সেরকম বিধ্বংসী প্লেয়ার নন। সুতরাং সেই জায়গাতে গিয়ে উইলিয়ামসন এবং সাই সুদর্শন দুজনকে একই সাথে মিডল অর্ডারে রাখা একটু হয়তো মানে বড় রান তোলার দিক থেকে একটু চাপ হয়ে যেতে পারে। সেই জায়গাতে শুভমান গিল যদি কোনোভাবে ব্যর্থ হন বা তাড়াতাড়ি আউট হন, তাহলে কিন্তু শেষ দিকে গিয়ে বড় রান তুলতে হবে, তাড়াতাড়ি মারতে হবে, সেই জায়গাতে একটু চাপ। বিজয় শঙ্কর, তেওয়াটিয়া বা রশিদ খান বা ওমর জাই বা নূর প্রত্যেকেই বড় হিট করতে পারেন, কিন্তু বড় হিটের উপর ভরসা করে তো পুরো টিমটা চলবে না, তাই না? বাট ঠিক আছে, কিন্তু উইলিয়ামসনকে নিয়ে একটু প্রশ্ন থাকবে, কারণ তিনি কি সত্যি টি-20 ক্রিকেটার, এটা নিয়ে প্রশ্ন থাকবে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানবেন। ঠিক আছে, সব মিলে ঠিক আছে। শেষ দিকে তেওয়াটিয়া যেভাবে মারলেন 8 বলে 23, 199 তো ঠিকই আছে, এবং 199 যে খুব সহজে চেস করা যেত এমনটাও নয়। বিশেষ করে শুরুতে যেভাবে ধাওয়ান আউট হলেন, বেয়ার্সও প্রাপসিমরান চেষ্টা করেছিলেন, স্যাম কারেন, সিকান্দার রাজা এত ভালো খেলেন না টি-20 ক্রিকেটে, আন্তর্জাতিক টি-20তে মনে হয় যে কাঁপিয়ে দেবেন, মনে হয় যে কোনো লিগে আসলেই কাঁপিয়ে দেবেন, কিন্তু সিকান্দার রাজা মানে টপ লেভেল অব্দি অতটাও। এখানে আমি সিকান্দার রাজাকে কোনোভাবে দেখুন ছোট করতে চাই না, আসলেই চাই না। সিকান্দার রাজা দারুণ একজন ক্রিকেটার, টি-20তে একজন অলরাউন্ডার হিসেবে যা করা দরকার সবকিছুই করতে পারে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, সিকান্দার রাজার যে রেকর্ডগুলো রয়েছে, একাধিক ম্যান অফ দ্য ম্যাচ, বল হাতে দুর্দান্ত প্রদর্শন, ব্যাট হাতে হাফ সেঞ্চুরি, সেগুলো কিন্তু সেরকম বড় দলের বিপক্ষে আসে। সুতরাং সিকান্দার রাজা থাকার পরও কেন লিভিংস্টোন না, মানে কেন তাকে খেলানো হচ্ছে না, সেই নিয়ে অনেকের প্রশ্ন। কিন্তু এটাও মানতে হবে যে সিকান্দার রাজা কিন্তু সেই টপ লেভেলের দুর্দান্ত প্লেয়ার নন, অবশ্যই ভালো প্লেয়ার। যেদিন হয়তো অন্যরা ভালো রান করতে পারবে না, সেদিন সিকান্দারের উপর তাকিয়ে থাকতে হবে। কিন্তু এমন সিচুয়েশনে যেখানে ম্যাচ জিতিয়ে ফেরাতে হবে, সিকান্দার রাজা কিন্তু অতটাও টপ লেভেল নন, বাট ভালো প্লেয়ার, এটা কিন্তু স্বীকার করতে হবে, ভালো প্লেয়ার। মানে আশুতোষ বা শশাঙ্কের থেকে সিকান্দারের উপর বেশি ভরসা রাখাই যায়, এটা বলাই যায়, তাই না? যাই হোক, এবং সবশেষে শশাঙ্ক এবং আশুতোষ শর্মা আরো একবার জাস্ট হাততালি দিতে চাই। আমার দেখা আইপিএল এর অন্যতম শ্রেষ্ঠ ফিনিশ, তাও আবার দুজন আনক্যাপ ক্রিকেটার। এই কারণেই তো আরো বলছি, দুজন আনক্যাপ ক্রিকেটার, যেখানে বিপক্ষ দলে তখনও রশিদ খানের মতো বোলারের ওভার বাকি রয়েছে, যেখানে মোহিত শর্মা যিনি বর্তমানে পার্পল ক্যাপ হোল্ডার তিনি রয়েছেন, উমেশ যাদব রয়েছেন, সেই জায়গাতে দাঁড়িয়ে দুজন আনক্যাপ ক্রিকেটার এই জায়গাতে ম্যাচ শেষ করবে অতটা কিন্তু সহজ ছিল না। শশাঙ্ক ধৈর্য ধরে খেললেন, দারুণ শট খেলেছেন, যেখানে খেলা দরকার, যে ওই আপার কাটটা মারলেন না, স্মুথ একদম দারুণ লেগেছে। আশুতোষ যেভাবে খেলেছেন, শশাঙ্ক যেভাবে খেলেছেন, দুজনেই দারুণ। শশাঙ্কের ক্ষেত্রে আরো একবার মনে করিয়ে দিই, এই ভিডিওটা শেষ করছি। এই হলেন সেই শশাঙ্ক যাকে পাঞ্জাব কিংস, প্রীতি জিন্টা, স্পেশালি আমি প্রীতি জিন্টার নামটা বলবো। দেখুন নিচে একটা আমি ছবি দিয়েছি, প্রীতি জিন্টা এই যে হাত তুলে আছেন না, এটা সেই সময় ছবি যখন তারা প্রতিবাদ করছিল যে না 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 না, এই শশাঙ্ক নয়, এই শশাঙ্কে চাই না, অন্য শশাঙ্ক। এটা আসলেই তাদের ভুল, নাকি তারা পরে গিয়ে মেকআপ দিয়েছে যে না আমরা একেই চেয়েছিলাম, ভুল করে আমরা বলে ফেলেছি, সেটা আমি জানি না। কিন্তু যখন অকশনের ইভেন্টে তুমি একজন প্লেয়ারকে ডিরেক্ট বলো যে না আমার একে চাই না, সে যতই তুমি ভুল প্লেয়ার কেনো, একবার কেনার পর যখন তুমি বলছো আমি চাই না, তখন সেই প্লেয়ারটার সম্মানহানি হয়, বিশ্বাস করুন সম্মানহানি হয়। পরে তুমি মেকআপ দাও না, পরে তুমি প্লেয়ারটাকে একদম সম্মানের চূড়ায় পৌঁছে দাও, কোনো সমস্যা নেই, কিন্তু ওই সময়তে দাঁড়িয়ে অবশ্যই একটা সম্মানহানি হয়। সেই প্লেয়ারটারও মনে হয় যে আমি কি এতটাই অপ্রয়োজনীয় যে এরকম ভাবে বলতে হলো। ঠিক আছে, খেলাবে না, একটাও ম্যাচ খেলাবে না, বসিয়ে রাখবে। সেই শশাঙ্ক সিং আজ ম্যাচ জিতিয়ে ফিরলেন। এই যে পাঞ্জাব জিতলো, তার ইনিংসটা না থাকলে অসম্ভব ছিল।
শেষ পর্যন্ত একদম ঠান্ডা মাথায় ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পর এরকম ভাবে ব্যাট ধরে তিনি ছুটে গেছিলেন, উইনিং রানটা হওয়ার সঙ্গে সঙ্গে তিনি জাস্ট ছুটে গেছিলেন। তখনই প্রীতি জিন্টাকে দেখানো হচ্ছিল যে তিনি লাফাচ্ছেন, হাততালি দিতে দিতে লাফাচ্ছেন। প্রীতি জিন্টা জানেন যে কাজটা তিনি করেছিলেন তারা একটা সুন্দর স্মুথ জবাব দিয়েছেন শশাঙ্ক। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। আইপিএল বেশ শুরু হয়েছে, এখনো জমে গেছে বলবো না, একদমই না। আইপিএল সবে শুরু হয়েছে, 3-4 করে ম্যাচ খেলেছে। এই মুহূর্তে কলকাতা টপে এবং 10 নম্বরে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। কলকাতা সব জিতেছে, রাজস্থানও সব জিতেছে, মুম্বাই সব হেরেছে। দেখা যাক শেষ দিকে কি হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমাকে একটা ছোট্ট করে টপ 4 প্রেডিকশন করতে বলা হয়, অনেকটাই বাকি, তাও আমি যদি ছোট্ট করে বলি যে কোন 4টে দলকে সবচেয়ে স্ট্রং লাগছে, অবশ্যই কলকাতাকে লাগছে। কলকাতা একদম চেঞ্জ একটা দল। রাজস্থান রয়্যালস আসলেই ভালো খেলছে। রাজস্থান রয়্যালসের যেভাবে ব্যাটাররা প্রদর্শন করছেন বা বোলিং, নান্দ্রেবার্গার এবং ট্রেন্ট বোল্ট মিলে যেভাবে বোলিং করছেন আসলেই ভয়ঙ্কর লাগছে। চাহাল, অশ্বিন দুজন স্পিনার রয়েছে, ইন্টারন্যাশনাল স্পিনার। কলকাতা, রাজস্থান রয়্যালস। সানরাইজার্স হায়দ্রাবাদ এই মুহূর্তে 3 ম্যাচে 2টো জিতেছে বটে, কিন্তু তাদের ব্যাটিং মারাত্মক। যেদিন ওরকম 277-এর মতন ইনিংস হবে বাকি টিম শেষ। হায়দ্রাবাদকে আবার ভালো লাগছে এবং তার সাথে আরো 2টো দলের কথা বলতে চাই, একটা চেন্নাই, একটা লখনৌ। চেন্নাই অবশ্যই 3 ম্যাচে 2টো জিতে 3 নম্বরে রয়েছে বটে, বাট লড়াই হবে। এবং তার সাথে লখনৌয়ের কথা এই কারণে বলছি কারণ মায়াঙ্ক যাদব যেভাবে বোলিং করছেন বা লখনৌয়ের ব্যাটিং ডিপার্টমেন্টও কিন্তু খুব একটা খারাপ না। ব্যাটিং লখনৌয়ের আসলেই ভালো। এই যে কুইন্টন ডিকক যদি ফর্মে থাকেন বা তার সাথে আর যারা যারা রয়েছেন সবাই মিলে যদি ফর্মে থাকেন, ক্রুনাল, হুডা সবাই যদি ভালো খেলেন বা রাহুল যদি একবার আইপিএল এর ফর্মে চলে আসেন, একেও কিন্তু আটকানো যাবে না। নিকোলাস পুরানকে তো ছেড়েই দিলাম, তিনি তো আসলেই আলাদা। আমার মতে কলকাতা, রাজস্থান, হায়দ্রাবাদ এবং লখনৌ অথবা চেন্নাই আপাতত এটা দাঁড়িয়ে মনে হচ্ছে, কারণ অনেক দেরি, এখন প্রেডিকশন করে একদম বোকা। দেখো ভিডিওটা শেষ করছি, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোদের সবাইকে টাটা।